এটা হচ্ছে ইরানের উপকূলীয় সমুদ্র। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটি ড্রোন। না এই ড্রোনগুলো জাহাজের কাছাকাছি আসছে, না জাহাজ এগুলোকে থামাচ্ছে। এর কারণ হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি এমন এক অবস্থানে আছে যেখান থেকে কোনো সিদ্ধান্তই সরাসরি নেওয়া যাচ্ছে না। এর ঠিক 8 ঘন্টা আগে বিশ্বের সব থেকে বড় সামুদ্রিক করিডর হরমুজ প্রণালীতে তেলের জাহাজ একের পর এক যাওয়া আসা করছে। ঠিক তখনই রাডারে দেখা যায় তেলের জাহাজ বাদে এক বিশাল সামরিক জাহাজ সেখানে ঢুকে পড়েছে। আর সেটি হচ্ছে একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির ক্যারিয়ার, তার চারপাশে সাপোর্ট যুদ্ধ জাহাজ, সব মিলিয়ে সমুদ্রের বুকে এক চলমান সামুদ্রিক ঘাঁটি। ইরান বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে নয়, এটা হচ্ছে পূর্ব পরিকল্পনা। এখানে শক্তি প্রদর্শন মানে ইরানকে সরাসরি বার্তা দেওয়া। পুরো রাডার কন্ট্রোল রুমে কেউ বুঝে উঠতে পারছে না এই জাহাজটি এখানে কেন। এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রণালীর খুবই কাছাকাছি এসে অবস্থান নেয়, এতটাই কাছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে প্রতিটি মুভমেন্ট পরিষ্কারভাবে ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে একটাই ছবি, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং চলছিল। ইরান জানতো এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়া। তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল। প্রথম ধাপে পাঠানো হয় আকাশে নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করে। উচ্চতা বদলাচ্ছে, দিক পরিবর্তন করছে, আবার দূরে সরে যাচ্ছে, কারণ এই ক্যারিয়ারের উপরে থাকে 100টির বেশি যুদ্ধবিমান। সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোতে থাকে দূরপাল্লার মিসাইল। তবে ইরানের এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়। প্রতিটি রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল, ইলেকট্রনিক্স ডেটা পাঠাচ্ছে। ইরানের কমান্ড সেন্টার থেকে এটা দেখা যাচ্ছে। ইরানের বেস কমান্ড কোনো ঝুঁকি না নিয়ে শাহেদ ড্রোন প্রস্তুত করতে বলে। এই শাহেদ ড্রোনগুলো আগের যে কোনো সিরিজের থেকে আরও বেশি উন্নত এবং দ্রুত। এগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুকে খুঁজতে পারে এবং শত্রুকে ধ্বংস করতে পারে। ইরান ভালো করেই জানে এই ড্রোনগুলো এই বিশাল যুদ্ধ জাহাজের কাছে বলতে গেলে কিছুই না, কারণ জাহাজে থাকা মেশিন গানগুলো মাঝ আকাশে যে কোনো শত্রুর যে কোনো ড্রোন ধ্বংস করতে পারে। তাই বেস কমান্ড থেকে ঘোষণা দেওয়া হয় মোটামুটি 700 ড্রোন বের করতে, কারণ এতগুলো ড্রোন একসাথে গেলে এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব। সারাক্ষণ নজরদারি করার জন্য যে ড্রোনগুলো জাহাজটির ওপরে উঠছিল সেগুলো কিছুটা কাছাকাছি আসার কারণে যুদ্ধ জাহাজের রাডারে ধরা পড়ে গেল। সাথে সাথে একটি যুদ্ধবিমান ছুটে গেল সেদিকে। ড্রোনগুলো এটা বুঝতে পেরে কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে যায়। সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারটি তখন বুঝতে শুরু করে এই পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা এগোচ্ছে না, আবার পুরোপুরি ফিরেও যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার প্রতিটি পথে খুবই ছোট। এই বিশাল যুদ্ধ জাহাজ সেখানে 180 ডিগ্রি ঘোরানো প্রায় অসম্ভব। ইরান এই বাস্তবতাকে সব থেকে বড় হাতিয়ার বানিয়েছে। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা, কারণ কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধু নজরদারি থাকবে বা কখন পরবর্তী ধাপে যাবে। এদিকে ইরান কোনো ঘোষণাও দেয়নি, কোনো জবাবও দেয়নি। তারা শুধু দেখিয়েছে তারা প্রযুক্তি আর ডিফেন্স সিস্টেমে কতটা বেশি উন্নত। উপকূলীয় প্রতিটা এয়ার ডিফেন্স ইউনিট, নৌ ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। ক্যারিয়ার গ্রুপ বুঝতে পারে এখান থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া সহজ নয়, আবার সামনে এগানোর কোনো সুযোগ নেই, যার কারণে তৈরি হয় এক অদ্ভুত অবস্থা। আর এরপর ইরান যখন বুঝতে পারে যে এটি আমেরিকার আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট এবং এটি ইরানকে আক্রমণ করতে আসছে, তখনই কমান্ড সেন্টার থেকে আদেশ আসে আক্রমণ করার। এরপরে বিভিন্ন স্পিড বোট এবং ড্রোন দিয়ে হামলা করা হয়। ইরানের স্পিড বোটগুলোর উপরে বেশ অনেক ধরনের অস্ত্র থাকে। এইরকম 500-1000 স্পিড বোট এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঘিরে ফেললে সেটা ডুবে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের কি অবস্থা হয়েছে তা তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এর জন্য ইরানকে মধ্যপ্রাচ্যের সিংহ বলা হয়। আমেরিকার এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তারা মুহূর্তে ডুবে দেয়।